হাই ফ্রেন্ডস, দিস ইজ পানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে এসেছি, যে ফ্রেজগুলোর ব্যবহার তোমরা সবসময় দেখতে পাবে। আর এগুলোর ব্যবহার দেখে আমরা কনফিউজড হয়ে যাই এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আজকে থাম্বনেলে নিশ্চয়ই তোমরা ফ্রেজগুলোকে দেখেছো, আর এটাও বুঝতে পারছো এই ফ্রেজগুলো কতটা চেনা। কিন্তু এগুলোকে ব্যবহার আমরা কি করে করতে পারি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি। আজকে আমরা থাম্বনেলের ফ্রেজগুলোর সাথে সাথে আরো কিছু ফ্রেজ দেখব। প্রত্যেকটা ফ্রেজকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ফুল অফ পেপার। সেন্টেন্সে আমরা ফুল অফ পেপারকে এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই প্রচন্ড উদ্যমী বা প্রচন্ড উদ্যম, প্রচন্ড চনমনে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় সকালে প্রচন্ড উদ্যমী থাকে, হি ইজ অলওয়েজ ফুল অফ পেপার ইন দ্য মর্নিং। হি ইজ অলওয়েজ ফুল অফ পেপার ইন দ্য মর্নিং। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব উদ্যম নিয়ে বা সে খুব উদ্যমী হয়ে ঘরে ঢুকেছিল, হি এন্টার্ড দ্য রুম ফুল অফ পেপার। হি এন্টার্ড দ্য রুম ফুল অফ পেপার। দেখো, এই সেন্টেন্সে এই ফ্রেজটার আগে আমরা উইথ এর ব্যবহার করব না, অর্থাৎ আমরা এটা বলবো না হি এন্টার্ড দ্য রুম উইথ ফুল অফ পেপার, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা শুধু বলবো হি এন্টার্ড দ্য রুম ফুল অফ পেপার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রচন্ড উদ্যম আর আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছিল, she spoke full of paper and confidence. she spoke full of paper and confidence. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফুল অফ পেপারকে কোন অর্থে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে যখন অর্থ করব প্রচন্ড উদ্যম, প্রচন্ড উদ্যমে, প্রচন্ড চনমনে, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো গো নাটস। আমরা প্রায় সেন্টেন্সে গো নাটস এর ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা যখন অর্থ করব পাগলের মতো হয়ে যাওয়া, প্রচন্ড উত্তেজিত হয়ে যাওয়া, তখন আমরা সেন্টেন্সে গো নাটস এর ব্যবহার করতে পারি। অর্থাৎ রাগে, আনন্দে বা বিস্ময়ে পাগলের মতো হয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গো নাটস কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পাগল হয়ে যাবে যখন সে খবরটা শুনবে, she will go nuts when she hears the news. she will go nuts when she hears the news. অর্থাৎ খবরটা শুনে সে পাগল হয়ে যাবে। আমরা এটাও বলতে পারি সে যখন খবরটা শুনবে সে পাগল হয়ে যাবে। দেখো, এখানে আমরা ক্রেজির ব্যবহার করতে পারি। আমরা ইন্টারচেঞ্জেবলি গো নাটস আর গো ক্রেজিকে প্রায় ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি she will go crazy when she hears the news. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব উত্তেজিত বা খুব উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিল যখন সে পুরস্কারটা জিতেছিল, সেন্টেন্সটা কি হবে? She went nuts when she won the prize. She went nuts when she won the prize. দেখো, এখানে আমরা বলতে পারি she went crazy when she won the prize. তাহলে nuts আর crazy এর মধ্যে কি পার্থক্য? দেখো, আমরা যখন সেন্টেন্সে গো নাটস এর ব্যবহার করি তখন সেন্টেন্সটা ইনফর্মাল হয়ে থাকে, অর্থাৎ এই ফ্রেজটা ইনফর্মাল ফ্রেজ। কিন্তু আমরা সেন্টেন্সে যখন গো ক্রেজিকে ব্যবহার করি সেন্টেন্সটা একটু ফর্মাল হয়, অর্থাৎ গো নাটস এর থেকে গো ক্রেজিটা একটু ফর্মাল। কিন্তু সেন্টেন্সে আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি স্পোকেন ইংলিশে প্রায় ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আইসক্রিম দেখলে বাচ্চারা পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, সেন্টেন্সটা কি হবে? Children go nuts when they see ice cream. Children go nuts when they see ice cream. আমরা এটাও বলতে পারি children go crazy when they see ice cream. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো ব্ল্যাক শেপ। দেখো, ব্ল্যাক শেপ এই ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই সব থেকে বাজে মানুষ, সব থেকে খারাপ মানুষ, অর্থাৎ কোনো পরিবার বা কোনো দলের মধ্যে সব থেকে খারাপ মানুষের অর্থে আমরা সেন্টেন্সে ব্ল্যাক শেপের ব্যবহার করে থাকি। দেখো, আমরা প্রায় বাংলায় বলে থাকি সে পরিবারের কলঙ্ক, সে দলটার কলঙ্ক। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ব্ল্যাক শেপকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়ম ভাঙার পর সে পরিবারের মধ্যে কলঙ্ক হয়ে উঠেছিল বা পরিবারের মধ্যে সব থেকে খারাপ ব্যক্তি হয়ে উঠেছিল,
সেন্টেন্সটা কি হবে? After breaking the rules, he became the black sheep in the family. After breaking the rules, he became the black sheep in the family. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খারাপ মানুষটার কথা কেউ শোনে না, no one listens to the black sheep. No one listens to the black sheep. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পরিবারের কলঙ্ক হতে চায় না, দ্যাট মিনস সে পরিবারের সব থেকে খারাপ ব্যক্তি হতে চায় না, পরিবারের জন্য একটা লজ্জাজনক হতে চায় না। সেটা কি হবে? He doesn't want to be the black sheep of the family. He doesn't want to be the black sheep of the family. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ব্ল্যাক শেপকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো ব্যাড এগ। আমরা সেন্টেন্সে ব্যাড এগের ব্যবহার প্রায় শুনে থাকি। তো ব্যাড এগকে আমরা কোন অর্থে ব্যবহার করি? দেখো, ব্যাড এগের অর্থ হলো খারাপ মানুষ, বাজে মানুষ, জঘন্য ব্যক্তি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যাড এগকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে একজন খারাপ লোক আর বিশ্বাস করা যায় না, হি ইজ আ ব্যাড এগ অ্যান্ড কান্ট বি ট্রাস্টেড। হি ইজ আ ব্যাড এগ অ্যান্ড কান্ট বি ট্রাস্টেড বা ক্যান নট বি ট্রাস্টেড। আমরা প্রায় বলতে শুনি প্রত্যেকটা দলে অন্তত একজন খারাপ ব্যক্তি থাকে, একজন খারাপ লোক থাকে। Every group has at least one bad egg. Every group has at least one bad egg. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একজন খারাপ ব্যক্তি পুরো দলটাকে নষ্ট করে দিতে পারে, one bad egg can spoil the whole team. One bad egg can spoil the whole team. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ব্যাড এগ কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, ব্যাড এগ আর ব্ল্যাক শেপ দুটো কিন্তু এক নয়। ব্ল্যাক শেপ হলো পরিবারের মধ্যে সবচেয়ে খারাপ বা কোনো দলের মধ্যে সবচেয়ে খারাপ, যেটা লজ্জাজনক। কোনো ব্যক্তি এমন কোনো কাজ করেছে যার জন্য পুরো পরিবারটা লজ্জায় পড়ে গেছে বা পরিবারের মধ্যে একটা কলঙ্ক হয়ে গেছে। তো সেন্টেন্স আমরা এরকম অর্থে ব্ল্যাক শিপের ব্যবহার করে থাকি। কিন্তু ব্যাড এগের অর্থ হলো একজন খারাপ লোক যে সব সময় অশান্তি সৃষ্টি করে, যে সব সময় ঝামেলার সৃষ্টি করে। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো বিগ চেস। আমরা প্রায় সেন্টেন্সে বিগ চেস এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি। দেখো, সেন্টেন্সে আমরা যখন এই ফ্রেজটার ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, বিগ চেস। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে কোম্পানির সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, he is the big cheese of the company. He is the big cheese of the company. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রত্যেকেই তার কথা শোনে কারণ সে এখানকার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, everyone listens to him because he is the big cheese here. Everyone listens to him because he is the big cheese here. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অফিসে একজন ক্ষমতাশালী ব্যক্তি বা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো আচরণ করে, সেন্টেন্সটা কি হবে? He behaves like a big cheese in the office. He behaves like a big cheese in the office. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে মনে করে সে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি কিন্তু সে নয়, সেন্টেন্সটা কি হবে? He thinks he is the big cheese but he is not. He thinks he is the big cheese but he is not. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো স্মার্ট কুকি। সেন্টেন্সে আমরা স্মার্ট কুকিকে কোন অর্থে ব্যবহার করতে পারি? স্মার্ট কুকি এই ফ্রেজটার অর্থ হলো চালাক ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তি। সেন্টেন্সে আমরা এরকম অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব বুদ্ধিমান ব্যক্তি, হি ইজ আ স্মার্ট কুকি। হি ইজ আ স্মার্ট কুকি। যদি আমি বলি এটা সমাধান করতে হলে তোমাকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে, ইউ মাস্ট বি আ স্মার্ট কুকি টু সলভ দিস। ইউ মাস্ট বি আ স্মার্ট কুকি টু সলভ দিস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে দেখতে সাদাসিধে কিন্তু খুব বুদ্ধিমান, হি লুকস সিম্পল বাট হি ইজ আ স্মার্ট কুকি। হি লুকস সিম্পল বাট হি ইজ আ স্মার্ট কুকি। তোমরা বুঝতে পারছো স্মার্ট কুকিকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো ব্রেড অ্যান্ড বাটার। প্রচন্ড ব্যবহার করা হয় এই ফ্রেজটাকে। এই ফ্রেজটাকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই আয়ের একমাত্র উপায়, উপার্জনের একমাত্র উৎস। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করি, অর্থাৎ বেঁচে থাকার জন্য রোজগারের প্রধান উৎস। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি চাষাবাদই তাদের রোজগারের প্রধান উৎস,
ফার্মিং ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। ফার্মিং ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই চাকরিটাই তার বেঁচে থাকার প্রধান উৎস বা তার রোজগারের প্রধান উৎস। This job is his bread and butter. This job is his bread and butter. যদি আমি বলি গান তার জীবিকার প্রধান উৎস, শুধুমাত্র একটা শখ নয়। Music is his bread and butter, not just a hobby. Music is his bread and butter, not just a hobby. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি, ব্রেড অ্যান্ড বাটারকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, কয়েকটা স্মার্ট ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে সেন্টেন্স এগুলোকে আমরা ব্যবহার করে সেন্টেন্সগুলোকে কত সহজেই অ্যাডভান্স করে তুলতে পারি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.